সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিও লেকচারে। আজ আমি আলোচনা করব অনার্স থার্ড ইয়ারের জন্য গণিতের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এর উপর রিং তত্ত্ব, রিং থিওরি। এটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় এবং ছাত্রছাত্রীদের জন্য খুবই কাজে আসবে বলে আমি মনে করি। এর আগে আমি গ্রুপ এবং অন্যান্য বিষয়ের উপর কয়েকটি লেকচার আপলোড করেছিলাম। একটি বিরতি নিয়ে আবারও আসলাম ছাত্রছাত্রীদের সামনে আমার রিং থিওরির ক্লাস নিয়ে। যারা আমার ইউটিউবে মন্তব্য করেছো, যাদের এই লেকচারটি দরকার বলে বলেছো, তাদের সবার প্রতি শ্রদ্ধা রেখে, ভালোবাসা রেখে আমি আজকের লেকচারটি নিয়ে এসেছি। সুতরাং শুরু করছি গ্রুপ থিওরি। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা তোমরা জানো, এর আগেও আমি কয়েকবার বলেছি যে এটি গুরুত্বপূর্ণ বিষয় হলেও এটি অনেকটা কল্প জগতে বিদ্যমান, অর্থাৎ কিছুটা কল্পনার উপর ভিত্তি করে তোমাকে প্রমাণটা করতে হয়। এই কল্পনাটা বাস্তব ভিত্তিক কল্পনা। সুতরাং এই কল্পনাটা কতটা তোমাদের সাহায্য করতে পারি সেটি আমার লক্ষ্য থাকে সব সময়। আশা করি এই ভিডিও দেখে তোমাদের কিছু উপকার হবে। তবে যারা আমার গ্রুপের উপর প্রথম ভিডিওটি দেখোনি, গ্রুপ কাকে বলে, তাদেরকে আমি অনুরোধ করছি ওই ভিডিওটি আগে দেখার জন্য। তাহলে এই ভিডিওটি সোজা হবে, আর তা না হলে একটু সমস্যা হবে। তো শুরু করি। গ্রুপ থিওরি এর ভিতরে আছে রিং তত্ত্ব। সুতরাং আমরা রিং তত্ত্বের ভিতর চলে যেতে চাই, আর দেরি না করে চলে যাচ্ছি রিং থিওরিতে। শুরু করছি আমাদের রিং তত্ত্বের ক্লাস। আজকে আমরা দেখে নিই আমাদের কি কি বিষয়ে আমরা পড়বো সেগুলো। প্রথমত এটি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা রিং, রিং এর উপর লেকচার। এটি প্রথম লেকচার বিএসসি অনার্স থার্ড ইয়ারের জন্য ম্যাথমেটিক্সের। আগেই বলেছি আমি আছি নিহার রঞ্জন বক্সী, একেবারেই আমাদের ট্যুরের একটি ছবি। এখানে গণিতের সহকারী অধ্যাপক, আমি 24তম বিসিএস এর, এবং আমার ইউটিউব চ্যানেলটি হচ্ছে বক্সী স্যার। সুতরাং যারা আমার অন্যান্য ভিডিও খুঁজবে তাদের জন্য বলছি আমার এই ইউটিউব চ্যানেলটি বক্সী স্যার, এটা সাবস্ক্রাইব করবে এবং এখানে কমেন্ট করবে, শেয়ার করবে। অন্য কোনো লেকচার চাইলেও সেটিও আমাকে বলে রাখবে, তাহলে আমি যতটা পারি এগুলো দিয়ে রাখবো। এছাড়া আমার উচ্চ মাধ্যমিকের গণিত 2 পত্রের উপর এবং আইসিটির উপর অনেক লেকচার আছে এই ইউটিউব চ্যানেলে। সুতরাং সবাইকে অনুরোধ করছি এটি সাবস্ক্রাইব করার জন্য। তো আমার বই আছে আমার স্যারের সঙ্গে, প্রফেসর হাফিজুর রহমান স্যারকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি, এবং সেই বইয়ের একটি ফ্রন্ট পেজ আমরা দেখছি, কভার পেজ। সুতরাং চলো শুরু করা যাক আজকের লেকচার। আজকে আমরা যে বিষয়টি পড়বো, রিং জিনিসটি কি সেটি আমরা দেখব। রিং, রিং এর প্রকারভেদ দেখব বেশ কিছু। এছাড়া আমরা দেখব রিং এর ভাজক কাকে বলে সেটি, ডিভাইজার্স অফ রিং, অ্যান্ড ইন্টিগ্রাল ডোমেইন বা বিলোপন এলাকা, এবং ফিল্ড বা ক্ষেত্র। এই বিষয়গুলো সম্পর্কে আমরা বেসিক ধারণা নিব। এর সংজ্ঞাগুলো নিয়মিতই পড়ে থাকে তোমাদের পরীক্ষায়। এছাড়া বাস্তব জীবনে আমাদের রিং অনেক কাজে লাগে, সেগুলো আমরা সরাসরি এই ম্যাথমেটিক্সের থিওরিটিক্যাল পার্ট পড়ে বুঝবো না। যে ইঞ্জিনিয়ারিং পড়ে সে জানে, যে মেডিকেল পড়ে সে জানে, একেবারে সূক্ষ্ম থেকে মহাকাশ বিদ্যা সব জায়গায় এর ব্যবহার আছে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমত রিং এর সংজ্ঞাটা কি, ডেফিনিশন। তোমরা খেয়াল রাখবে ডেফিনেশন বলবা না, ডেফিনিশন এফআই, সুতরাং বানানটি যেন ভুল না হয়। তো এখন বলছে একটা বীজগাণিতিক প্রক্রিয়া। প্রক্রিয়াটা কি? বীজগাণিতিক প্রক্রিয়া বলা হচ্ছে যে একটা বীজগাণিতিক প্রক্রিয়া, আর প্লাস এবং স্টার। এটা স্টার চিহ্ন দিতে পারো বা এরকম ডটও দিতে পারো, যে কোনো একটি দিলেই হয় ইনটু বোঝাতে। সুতরাং আর হচ্ছে একটি সেট, সেখানে যোগের কাজ করা যায় এবং গুণের কাজ করা যায়। যেহেতু একটি সেট এবং তার উপর কিছু অপারেশন করা যায়, এ কারণে এটাকে আমরা প্রক্রিয়া বলছি। আর শুধু আর হলে আমরা সেটটি বলতাম। তো প্রক্রিয়া দুটি হচ্ছে যোগ এবং গুণ। যোগের অধীনে এবং গুণের অধীনে, আমি আবারও বলেছি, এটা ডট দিলেও হবে, রিং বলা হবে। এই যোগ গুণের সাথে আর কে একত্রে রিং বলা হবে যদি, কি যদি, যদি তার নিচের শর্ত মেনে চলে। কি শর্ত মেনে চলে? আমাদের এর আগে আমি বলেছি গ্রুপের সংজ্ঞা, সেই গ্রুপের সংজ্ঞা তোমরা মনে রাখবে। যদি কেউ না দেখে থাকো তাহলে গ্রুপের সংজ্ঞাটি আবারও দেখে আসো।
সেখানে ডিটেলস আছে, এখানে আমি একবার বলেছি যদিও। তাহলে আমাদের গ্রুপের সংজ্ঞা তো দেখার পরে আমরা এখানে চলে আসি। বলছে তিনটা অংশ আছে। প্রথম অংশ হচ্ছে R1, আর যে সেটটি আছে যোগের অধীনে বিনিময় গ্রুপ। যোগের অধীনে বিনিময় গ্রুপ মানে ওই যে আবার বলেছি যে আবদ্ধ বিধি মেনে চলে। আবদ্ধ বিধি কি? দুইটা সদস্য যদি আর এর ভিতর থাকে তাহলে তাদের যোগফল ও ওই আর এর সদস্য হবে। এটা আবদ্ধ, একত্রিত করে, স্টে ক্লোজ। এটা হচ্ছে আবদ্ধ বিধি মেনে চলে। এরপরে আছে সংযোজন বিধি মেনে চলে। সংযোজন বিধি কি? সংযোজন বিধি হলো যে তিনটা যদি আমি নেই এ বি সি, এদেরকে আমি এ কে পৃথক করলাম, বি সি কে আলাদা করলাম, দুইটা গ্রুপ হলো, এদেরকে যুক্ত করলাম, আবার গ্রুপটা অন্যভাবে করলাম, এ প্লাস বি করলাম আর তার সাথে সি করলাম। যেভাবেই করি না কেন এরা সমান হবে। এটা হচ্ছে সংযোগ বিধি। এবং বারবার বলছি গ্রুপে কিন্তু এর বিস্তারিত আলোচনা আছে। আইডেন্টিটি এলিমেন্ট থাকবে, একক উপাদান থাকবে। একক উপাদান সেই উপাদান যা অন্যের উপর প্রভাব ফেলে না। এই কথাটি ভালো করে মনে রাখবে। যেমন এ হচ্ছে অরিজিনাল উপাদান এবং 0 হচ্ছে আমার একক। তাহলে 0 এর উপর কোনো প্রভাব ফেলে না। তার মানে 0 এর সাথে যদি রাইটে যোগ করো অথবা লেফটে যোগ করো, যেখানেই যোগ করো না কেন এর উপর কোনো প্রভাব ফেলবে না। এ এলিমেন্টের উপর কোনো প্রভাব ফেলবে না। এই থাকবে। এটা হচ্ছে একক। একক উপাদান যা অন্যের উপর প্রভাব ফেলে না। যোগের জন্য একক হচ্ছে 0, গুণের জন্য 1। এই ক্ষেত্রে আমরা গুণের কথা বলছি না আপাতত। এরপরে বলছি যে বিপরীতের অস্তিত্ব। তো বিপরীত, ইনভার্স, ধনাত্মক বিপরীত। যে এ যদি একটা সদস্য হয় এবং আরেকটা বি থাকে, প্রত্যেকটা এর জন্য একটি করে বি থাকে। এবং আবারও বলি ফর অল, তারপরে দেয়ার এক্সিস্ট, এই জিনিসগুলো সম্পর্কে যদি ক্লিয়ার ধারণা পেতে চাও তাহলে আগের ভিডিও কিন্তু দেখতে হবে। তা না হলে ম্যাথমেটিক্সে অনার্স মাস্টার্স করে ফেলবে, তারপরেও এগুলো তোমাদের ক্লিয়ার হয় না কারো কারো। তাদের জন্য বলছি আগের ভিডিওগুলো ভালো করে দেখো। তো এ প্লাস বি এবং বি প্লাস এ, এটির মান 0 হবে। বি কে বলা হচ্ছে বিপরীত রাশি। যেমন আমি 4, এটা ধরো এর মান, এর জন্য বিপরীত রাশিটা হচ্ছে -4। সুতরাং 4 প্লাস -4, এটা যোগ করলে এটা একক উপাদান হবে 0। যোগের একক 0। বুঝতে পেরেছো? এখানে বি হচ্ছে বিপরীত রাশি, একে -a দিয়ে প্রকাশ করা হয়। ওই যে -4 বললাম এটি। আর বিনিময় বিধিটা খুব সোজা, শুধু সাইড চেঞ্জ করলে a প্লাস বি এবং বি প্লাস এ, সাইড চেঞ্জ করলে কোনো পার্থক্য হয় না। এই হচ্ছে আমার যোগের অধীনে বিনিময় গ্রুপ। এটাকে আমি ওখানে বলেছিলাম কাইক, CA, IIC, পাঁচটা রিং এর ভিতর R1 এ আছে 5টি সংখ্যা। এরপর দেখো কি আছে, গুণের সংযোগ বিধি মেনে চলে। এর আগে আমরা দেখলাম যোগের 5টা বিধি। যোগের 5টা বিধির ভিতর একটা কিন্তু যোগের সংযোগ ছিল এরকম, a প্লাস বি প্লাস সি ইকুয়াল a প্লাস বি প্লাস সি, এরকম। এটা কিন্তু যোগের সংযোগ বিধি। এখন এই যোগের জায়গায় যদি আমি গুণ চিহ্ন বসিয়ে দিই তাহলে এটি হবে গুণের সংযোগ বিধি। গুণের সংযোগ বিধি। তাহলে গুণের একটা বিধি মানে, গুণেরও 5টা বিধি আছে তোমরা জানো। গুণেরও, যোগেরও 5টা আছে, গুণেরও 5টা আছে। রিং যে হয় সে যোগের 5টা মানে, গুণের একটা মানে। এভাবে মনে রাখবা, গুণের একটা মানে, তাই তো? কি বিধি? এটা হচ্ছে সংযোজন বিধি মেনে চলে। কাইকের কথা বলেছিলাম আমার আগের ভিডিওটি, প্রথম ভিডিও যেটি, সেটি এখানে আছে। দরকার হলে এখানে যে দেখে নিতে পারো, বা আমার বক্সি স্যার নামে সার্চ দিতে পারো ইউটিউবে। ওখানে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা যে প্লে লিস্টটা আছে ওর ভিতরে ভিডিওগুলো পেয়ে যাবে। তো সেটা হচ্ছে গুণের সংযোগ বিধি। এরপরে আছে বিতরণ বিধি, ডান এবং বাম বিতরণ বিধি। এই দুইটা R3, আমি বলছিলাম 3টা পার্ট, R1, R2, R3। R1 এর ভিতর আমরা দেখলাম 5টা। R1 এর ভিতর 5টা আছে, যোগের অধীনে 5টা,
R2 তে একটা আছে, এটা গুণের অধীনে একটা, এই যে এটি, এবং R3 আছে বিতরণ বিধি, এর ভিতর একটা। মোট 8টা নিয়ম। এই 8টা নিয়ম যদি মেনে চলে তখন এই আমার R প্লাস ইনটু এদের একত্রে বলা হবে রিং। তো বিতরণ বিধিটা কি? এ কে বিতরণ করে দিলাম কার সাথে? বি এর সাথে এবং সি এর সাথে। তাহলে এ একবার বি এর কাছে যাবে, এ একবার সি এর কাছে যাবে। সুতরাং এ আসলো বি এর কাছে, এ আসলো সি এর কাছে। 2 নম্বর হচ্ছে ডান বিতরণ বিধি। একে বাম দিক দিয়ে বিতরণ করেছিলাম, এবার একে ডান দিক দিয়ে বিতরণ। এ একবার সি এর কাছে যাবে, এ একবার বি এর কাছে যাবে। সুতরাং এ বি এর কাছে আসলো এবং সি এর কাছে আসলো। সুতরাং ডান বিতরণ বিধি। সুতরাং এটি ডান বিতরণ বিধি। বাম বিতরণ বিধি এবং ডান বিতরণ বিধি, এই দুটি বিতরণ বিধি। মোট হচ্ছে 8টি। সুতরাং আমার 8টি নিয়ম যদি মেনে চলে তাহলে আমরা বলবো এই যে আর যোগ এবং গুণের অধীনে একটি রিং তৈরি করে। সুতরাং মনে রাখবে, যোগের 5টা, গুণের একটা, বিতরণ বিধি। এখানে 2টা বলতে পারো, একটাও বলতে পারো। সুতরাং 8টা, এখানে আসলে একটার ভিতর 2টা, তো সেই জন্য আমি 8টা লিখেছিলাম। তাহলে মোট হচ্ছে 8টা বা 7টাও তুমি বলতে পারো। ফলে আমরা দেখছি রিং এর ডেফিনেশনটা খুব সহজে হয়ে গেল, খুব সহজে। তাহলে তুমি এটা বলতে পারো যে এটা আসলে কি কি গেল? কায়িক গেল, এরপরে আসলো তোমার সংযোগ বিধি, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, আর ডিস্ট্রিবিউশন ল। এর 2টা, এর একটা, এখানে আছে 5টা, মোট আছে 8টা। তাহলে হয়ে গেল ডেফিনিশন। আশা করি ভালো করে শিখে নিবে। কি চলে যাই পরে আমাদের যেটা বলছিলাম মনে রাখার সহজ উপায়, যে মোট 8টা ডান ও বাম বিতরণ বিধি এবং আমাদের অ্যাসোসিয়েটিভ ল গুণের এবং যোগের 5টা বিনিময় গ্রুপ, এই মোট 8। তাহলে সংখ্যাটি ভালো করে হয়ে গেল। এরপরে চলে যাই আমরা পরের অংশে, যে রিং সম্পর্কিত একটা বাড়ির কাজ। যে দেখাও যে যোগ ও গুণের অধীনে এই যে দুটি প্রক্রিয়া, যোগ এবং গুণের অধীনে জেড বা পূর্ণ সংখ্যার সেট জেড, এটি হচ্ছে, এভাবেও লেখা যায়, এটা একটা রিং। তো আগের যে সংজ্ঞাটি, সোজা কাজ, এটি যদি একটি বড় প্রশ্ন হিসাবে আসে 10 মার্কের প্রশ্ন, তাহলে তুমি জাস্ট এটি লিখে দিতে পারবে। শুধুমাত্র যেখানে আর ছিল বিলংস টু আর ছিল, যেখানে এই বিলংস টু আর এর জায়গায় তোমাকে লিখতে হবে বিলংস টু জেড, তাহলেই হয়ে যাবে, আর কিছু করার দরকার নেই। সুতরাং দেখো কত মজা করে আমরা একটা শিখে ফেললাম। সুতরাং শেখার ভিতর যদি তুমি আনন্দ না পাও তাহলে কখনো শিখতে ভালো লাগবে না, এবং অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা জাতীয় জিনিস তো কোনো ক্রমেই না। তো এটা আমরা দেখলাম। রিং এর প্রকারভেদ দেখবো এবার আমরা। নগণ্য রিং, ক্ষুদ্র রিং, একেবারে ট্রিভিয়াল রিং, শুধু শূন্য, এগুলো আসলে সংজ্ঞার জন্য বলা হয়। ম্যাথমেটিক্স কোনো কিছুকেই বাদ দেয় না, সবাইকে ধারণ করে। মাদার অফ সায়েন্স, ফাদার অফ সায়েন্স, সবাইকে ধারণ করে, তাই ক্ষুদ্র বা নগণ্য জিনিসকে বাদ দেয় না। তাহলে শুধু জিরো নিয়ে যে রিংটা হয়, সে এই সকল শর্ত, 8টা শর্ত মেনে চলে, তাই এটাকে বলা হয় নগণ্য রিং, ফাঁকা রিং, শূন্য রিং, অশূন্য রিং। যদি শূন্য না হয়ে অন্য উপাদান থাকে তাহলে অশূন্য রিং, নন ট্রিভিয়াল রিং। এটা খুবই সোজা। আচ্ছা, এরপরে চলে যাই, কোথায় আছে আরো কিছু প্রকারভেদ দেখি। বিনিময় রিং। বিনিময় রিং কি? গুণের বিনিময় বিধি। এর আগে নিশ্চয়ই সংজ্ঞার ভিতর মনে আছে যে রিং গুণের জন্য একটি মাত্র শর্ত মানে, গুণের জন্য একটি মাত্র শর্ত মানে, সেটা হচ্ছে তোমার অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল এটা মানে, কিন্তু এখন আমরা বলছি যে যদি গুণের বিনিময় বিধিও মানে, অর্থাৎ এ বি ইকুয়াল টু বি এ, এই শর্ত মানে, তখন এটাকে বলা হবে বিনিময়ী রিং। রিং এমনিতে যোগের বিনিময় শর্ত মানে, বাট যদি গুণের বিনিময় শর্ত মানে, এই কথাটা বলতে হবে। তুমি যদি বলো বিনিময় বিধি মানে,
গুণের না বলো তাহলে কিন্তু হবে না, কারণ বিনিময় বিধি সে তো মানেই, যোগের বিনিময় বিধি মানে, ওটা বলার দরকার কি? গুণের কথাটি উল্লেখ করতে হবে। তোমার যদি বলে বিনিময় রিং এর সংজ্ঞা দাও, কমিউটেটিভ রিং এর সংজ্ঞা দাও, তাহলে তোমাকে বলতে হবে যে সে গুণের বিনিময় বিধি মানলেই তাকে বিনিময় রিং বলে, না লিখলে কিন্তু হবে না, এটা ভালো করে খেয়াল রাখবা। এই যে বলেছি, তাহলে এরপরে চলে যাই, বুলিয়ান রিং। বুলিয়ান উপপাদ্যের সাথে সম্পর্কিত আছে কিছুটা। কোনো উপাদানের বর্গ করলে যদি আবার ওই উপাদান ফেরত পাওয়া যায়, তাহলে ওই রিংকে আদর্শ রিং বলে, আইডিয়াল রিং বলে, বা বুলিয়ান রিং বলে। হ্যাঁ, আইডেমপোটেন্ট রিং বলে, এরকম বিভিন্ন নাম হয়। আইডেমপোটেন্ট রিং, আদর্শ রিং, বুলিয়ান রিং, বাংলা ইংরেজি শব্দ নিয়ে বিভিন্ন ঝামেলা তোমাদের, আমাদেরও ঝামেলা, তারপরেও আসলে এর ভিতরেই চলতে হবে। এবং আমি স্লোগান নিয়ে শুরু করেছিলাম, বাংলা ভাষায় গণিত শিক্ষা, মাতৃভাষায় গণিত শিক্ষা, তারই অংশ হিসেবে এই কাজগুলোকে আমি বাংলায় নিয়ে এসেছি। স্লোগান ছিল, স্লোগানের জন্য আমি অনেক কষ্ট করেছি, পরিশ্রম করেছি, মানুষের কটু কথা শুনেছি, তো আজকে এটি প্রতিষ্ঠিত হয়েছে। তো এটা বলিও বা আদর্শ রিং, খুব সোজা সংজ্ঞা। পরে চলে যাই, আমাদের কি আছে, এরপরে আছে একক যুক্ত রিং। এবার দেখো, একক যুক্ত রিং কি? একক যুক্ত রিং, রিং উইথ ইউনিটি। খেয়াল রাখতে হবে, রিং এর যে আমার সংজ্ঞা ছিল, সংজ্ঞার ভিতর যে 8টি বৈশিষ্ট্য ছিল, তার ভিতর একটি একক ছিল জিরো। নিশ্চয়ই তাহলে তার কথা বলা হচ্ছে না। আমরা জানি দুটি এককের কথা বলি, নর্মালি তিনটিও বলি। একটা হচ্ছে যোগের একক জিরো, আর একটা হচ্ছে গুণের একক ওয়ান, আর একটা একক আছে আইডেন্টিটি ম্যাট্রিক্স এর একক। এই তিনটি খুব বেশি বলি আমরা। তো যোগের একক যে জিরো, এই জিরো তো সংজ্ঞায় ছিল, তাহলে একক যুক্ত রিং বা রিং উইথ ইউনিটি বলার সময় আমাদের ওইটা আর বলার দরকার নেই। সুতরাং গুণের কথা বলতে হবে। গুণের একক থাকলে সেটাকে আমরা বলবো একক যুক্ত রিং। তাহলে যদি কোনো রিং এর ভিতর গুণের একক ওয়ান, যেটি জিরো নয়, এই কথাটা অনেক সময় কনফিউশন হয়। আমার পড়ার সময় হতো, তোমার হতো ওয়ান নট ইকুয়াল টু জিরো, বলতে পারো স্যার এটা বলার দরকার কি আছে, সংজ্ঞার ভিতরে একটু পরে দেখবে ওয়ান নট ইকুয়াল টু জিরো। আসলে এই ক্ষেত্রে ওয়ানটা আমরা উদাহরণ হিসাবে নিচ্ছি, অন্য এককও থাকতে পারে, কিন্তু জিরো না সেটা, অর্থাৎ যোগের একক না, এটা গুণের একক, সেটা বোঝানো হচ্ছে। তো একক যুক্ত রিং এটা। আর দুটো আছে ভেজালের জিনিস, আমার ভেজাল হতো, আমার সে তোমরা অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছো, তোমাদের ভেজাল হয়তো কম হবে, কিন্তু আমার হতো উল্টাপাল্টা কথা বলা আছে, কিন্তু তখন ভিতরে জিনিসটা বুঝতাম না। আশা করি আজকে তোমাদের ক্লিয়ার হবে। শূন্য ভাজক যুক্ত রিং, শূন্য ভাজক বিহীন রিং, আর হচ্ছে বিলোপন এলাকা বা ইন্টিগ্রাল ডোমেইন, শেষে ফিল্ড আছে, সেটির কথা থাকুক। একক যুক্ত রিং, এই যে গুণের একক যদি ওয়ান থাকে, তাহলে সেটাকে বলা হবে একক যুক্ত রিং, রিং উইথ ইউনিটি। কথাটা বলতে হবে। আমি কিন্তু এর আগেও বলেছি যে বিনিময় রিং গুণের বিনিময় বিধি মেনে চলে, সেই সব কথা বলতে হবে। কার বিনিময় বিধি কার, এটা বললে যোগের বা গুণের, যেহেতু দুইটা অপারেটর আছে, সুতরাং কার একক ওয়ান থাকে এটা বললে হবে না, গুণের একক ওয়ান থাকে এটা বলতে হবে। এবং এককের কথা বলেছি, এমন উপাদান যে অন্যের উপর প্রভাব ফেলে না। যেমন ধরো ওয়ানকে একক বলছি, এর সাথে যদি এ কে যুক্ত করে দাও, তাহলে ওয়ানের ক্ষমতাই নেই এর কোনো পরিবর্তন করে। যেহেতু ওয়ানের ক্ষমতা নেই এর পরিবর্তন করে, তাই একক। যদি ক্ষমতা থাকতো একে পরিবর্তিত করে অন্য কোনো মানে নিয়ে যাওয়া, তাহলে আমরা একে একক বলতামই না। তো এরপরে শূন্য ভাজক যুক্ত রিং, এই দুইটা কিন্তু হরহামেশা ঝামেলা করবে, এবং এটা আমরা একটু সময় নিয়ে বুঝবো। আশা করি ধৈর্য ধরে পড়বে, দেখবে তোমরা, এবং পুরো ভিডিওটি দেখবে, পরবর্তীতে আবারও দেখবে। আমি অনুরোধ করছি যে এটি মনোযোগ দিয়ে দেখার জন্য। শূন্য ভাজক যুক্ত রিং, প্রথম কথা হচ্ছে রিং, এটা তো আমরা বললাম একটা বিনিময়ী রিং। বিনিময়ী রিং তার মানে রিং এর জন্য শর্ত হচ্ছে 8টা, বিনিময়ের জন্য একটা, 9টা। যদি এমন বৈশিষ্ট্য এদের থাকে, এও জিরো না, বিও জিরো না, কিন্তু এ বি জিরো, একটা অষ্টম আশ্চর্য কথা। এও জিরো না, বিও জিরো না, কিন্তু গুণফল জিরো, এটা আবার কেমন হলো? হলো তো বটেই।
সাধারণ গণিত নিয়ে থাকলে তো আমরা 9-10 ইন্টারে শেষ করতাম, নতুন কিছু শিখবো বলেই আমাদের অনার্স পড়া। সুতরাং আমরা দেখবো এও জিরো না, বিও জিরো না, বাট এবি জিরো। তার মানে আগে বলে নি, আবারও এর পরে বলবো যে নিজেরা শূন্য না, ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে আলাদাভাবে পৃথকভাবে তারা শূন্য না, কিন্তু গুণফলকে তারা শূন্য তৈরি করতে পারে, এরকম ক্ষমতা সম্পন্ন এদেরকে শূন্য ভাজক যুক্ত রূপ। আসলে শূন্য ভাজক যুক্ত রিং বলতে কি বোঝাচ্ছে, এই জিনিসটা যদি তুমি না বোঝো তাহলে পরবর্তীতে ভুল হয়ে যাবে। শূন্য ভাজক যুক্ত মনে হতে পারে যে এ যদি ভাজক হয়, বি যদি ভাজক হয়, তাহলে তো এটা শূন্য ভাজক যুক্ত বলছি কেন? আসলে এরা এমন ভাজক যে ভাজক তার ভাজককে শূন্য তৈরি করে, ভাজ্যকে শূন্য আকারে নিয়ে ফেলে, অর্থাৎ ভাজ্যকে শূন্য তৈরি হতে, ভাজ্যে শূন্য তৈরি হতে সাহায্য করে। সেইটা আর একটু ক্লিয়ার করি, উদাহরণ দেই, তারপরে আবার বলবো। দেখো, এটা কনফিউশন তৈরি করতে পারে, কিন্তু তোমার মনে হতে পারে যে এটা স্যার কনফিউজিং তো। যেমন এটা হচ্ছে আমার এ, এটা কি জিরো? ইজ ইট জিরো? নো, anyhow this is not zero, and if we say this is b, then we can say that this is not anyhow zero. সুতরাং এটিও জিরো না, এটিও জিরো না, কিন্তু গুণ করে দেখো কত হয়। এই যে 1 বিয়োগ 1 জিরো হলো, 3 বিয়োগ 3 জিরো হলো, 2 বিয়োগ 2 জিরো হলো, 3 বিয়োগ 6 বিয়োগ 6 জিরো হলো, সব জিরো। তাহলে এটা যদি তুমি ভাজ্য বলো, ভাজ্য জিরো, তার মানে গুণফল জিরো, বাট ব্যক্তিগতভাবে তারা জিরো না, নিজেরা জিরো না, শূন্য ভাজক যুক্ত। আসলে এই ভাজকের বৈশিষ্ট্য হচ্ছে তারা ভাজ্যে শূন্য তৈরি করতে পারে। এই অবস্থায় একটু কনফিউশন আছে এখানে। শূন্য, রিং উইথ জিরো ডিভাইজার্স, রিং উইথ জিরো ডিভাইজার্স, ডিভাইজার্স দ্যাট মেক রিং জিরো। আসলে এটা যদি তুমি এভাবে ভাবো, শব্দটা ডিভাইজার্স দ্যাট মেক রিং জিরো, এইভাবে যদি ভাবো তাহলে কিন্তু এটা ক্লিয়ার হবে। আবার বলি, ডিভাইজার্স সেই সকল ভাজক যারা রিংকে জিরো করে, দ্যাট মেক রিং জিরো। এভাবে যদি ভাবো তাহলে ঠিক আছে, তা নাহলে কিন্তু কনফিউশনটা তৈরি হবে। আর উদাহরণ দেখবো, দেখি কি উদাহরণ আছে। শূন্য ভাজক যুক্ত রিং এর আরো একটা উদাহরণ দেখাচ্ছি। যেমন Z12, এ দ্বারা বুঝায় যে কোনো পূর্ণ সংখ্যাকে 12 দ্বারা ভাগ করলে কি ভাগশেষ থাকে। কোনো সংখ্যাকে 12 দ্বারা ভাগ করলে কি ভাগশেষ থাকে? তোমরা জানো যে কোনো সংখ্যাকে যেটা দিয়ে ভাগ করা হয়, ভাগশেষ তার থেকে ছোট হয়। 12 থেকে ছোট ভাগশেষ কি হতে পারে? যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে 0, ভাগশেষ 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে, বাট সর্বোচ্চ 11 থাকতে পারে, 11-র বেশি থাকবে না, কারণ আমি কোনো সংখ্যাকে আমি 12 দিয়ে ভাগ করছি, 12 দিয়ে ভাগ করছি। যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে ভাগশেষ এখানে শূন্য হতে পারে, তাই তো? যেমন ধরো 13, আমি যদি 12 দিয়ে ভাগ করি, একবার যায় 12, তখন থাকে 1। আমার যদি 14 হয় তাহলে 2 থাকবে, বা 15 হলে 3 থাকবে, 4 থাকবে, 5 থাকবে। তাহলে এই ভাগশেষ এখানে 11-র বেশি থাকতে পারে না। কারণ এখানে যদি 12 থাকে, 12 থাকে তাহলে তো আরেকবার যেত, এখানে ভাগফলে আরেকবার বাড়িয়ে দিতে হতো। সুতরাং এখানে আমাদের 11-র বেশি হতে পারে না। এই যে সেট, সেই সেট নাই আমরা কথা বলবো। এই যে Z12-র ভাগশেষ গুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, এই হচ্ছে ভাগশেষ। 12 দ্বারা ভাগ করলে যে ভাগশেষ থাকে তাদের সেট Z12, Z মডুলো 12, এরকমও পড়ে। এখন দেখো, আমার 6-8-48, এই 48-কে ওই যে 12 দ্বারা ভাগ করলে যেটা হয়, 12 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে ভাগশেষ কত হয়? 0। 12 দিয়ে ভাগ করব 48, তাহলে 4-12-48, অবশিষ্ট থাকে 0, ভাগশেষ 0 হয়। দেখো, তাহলে এ আর বি মিলে 0 তৈরি করছে, যেখানে এও 0 না,
বিও জিরো না, এও জিরো না, বিও জিরো না। আরেকটা উদাহরণ পেলাম, তাই না? তাহলে কি হচ্ছে, এটাকে অনেক সময় এইভাবে লেখা যায়, 6, এই যে মডুলো 12 8 এর গুণফল 0, এবং পড়া হয় 6 ইনটু বা মাল্টিপ্লাই বাই 8 মডুলো 12, এটা মডুলো 12 পড়া হয়। তাহলে 6 ইনটু 8 মডুলো 12 ইকুয়াল 0, এটাকে পড়া হয় 6 ইনটু মডুলো 12, এই নিচে থাকলে মডুলো 12 এটা, আর এটা হচ্ছে ইকুয়াল 0, এইভাবে পড়তে হয়। আশা করি বুঝতে পেরেছো তোমরা। সুতরাং এরকম কতগুলো আছে শূন্য ভাজক বিহীন জোট, এই দেখো, দেখে নাও, 6 দুগুণী 12, 12 গুণিতক হলে হলো 6 দুগুণী 12, 3 4 12, 3 8 24, মানে 12 দুগুণী 24, 4 7 24, 4 9 36, সব 12 গুণিতক, 6 7 36, 48, 6 48, 60 এবং 8 9 72, এরা হচ্ছে 12 গুণিতক তৈরি করে। সুতরাং এরা হচ্ছে মডুলো 12 সাপেক্ষে 0, অর্থাৎ এরা ab ইকুয়াল টু 0 তৈরি করে মডুলো 12 সাপেক্ষে। মডুলো 12 সাপেক্ষে এরা ab ইকুয়াল টু 0 তৈরি করে, ফলে এরা ab 0, এখানে আমরা বলছি ab 0, কেন ab 0, 4 নং 36 12 দিয়ে ভাগ করলে 0, তাই ab 0, কিন্তু a 0 না, এটাও 0 না, b ও 0 না। সুতরাং এরকম একটা বের করতে দিতে পারে, তোমরা এটা বের করতে পারো সহজেই। তাহলে আমরা পেলাম 2 3 4 6 8 9 এগুলো। তাহলে আমরা ওই কথাটি এখানে লেখা আছে আবারও। আচ্ছা, তো মনে রাখার জন্য শূন্য ভাজক যুক্ত রিং যদি আসে এটা ভুল করবে না, আমরা এটা চেক করি। যে ভাজক নিজেরা শূন্য নয় কিন্তু ভাজ্যে শূন্য তৈরি করে, তারা তারা হচ্ছে শূন্য ভাজক যুক্ত রিং। তো এটা হলো শূন্য ভাজক যুক্ত রিং। আর শূন্য ভাজক বিহীন রিং, এটা আসো উইদাউট জিরো ডিভাইজার। এখানে বলছে এ আর বি যে জিরো নয় বলেছিলাম, এখানে বলছে আইদার এ জিরো অর বি জিরো, একটা বিনিময় রিং যেখানে এ বি বিলংস টু আর পাওয়া যায়, এ বি জিরো। এখানেও এরা ভাজ্যে শূন্য তৈরি করে, কিন্তু এদের যে কেউ জিরো হয়, এ জিরো অথবা বি জিরো, অন্তত একটি যদি জিরো হয় তখন শূন্য ভাজক বিহীন রিং এটি হবে। তো গুণফল শূন্য, একটি ভাজক শূন্য নয়, এভাবে মনে রাখতে পারো। উদাহরণ 1, আরেকটা উদাহরণ দেখি। যেমন পূর্ণ সংখ্যার সেট, এটা আমরা ছোটবেলা থেকেই জানি, পূর্ণ সংখ্যার সেট, দুটি পূর্ণ সংখ্যার গুণফল কখনো শূন্য হয় না যদি না তাদের একটি শূন্য হয়। অর্থাৎ এ আর বি যদি জিরো হয়, এটা ছোটবেলা থেকে আমরা জানি, 4 আর 5 এর গুণফল কখনো শূন্য হবে না, কারণ হচ্ছে এটা স্বাভাবিক সংখ্যা, এখানে একটি জিরো হতে হবে। 4 ইকুয়াল টু ইন্টু শূন্য 0, 0 ইন্টু 5 ইকুয়াল টু 0, একটা অন্তত শূন্য হতে হবে। তাহলে এটি একটি উদাহরণ। আরেকটি উদাহরণ তো আমরা ওখান থেকেই জানি, উদাহরণ 2, এই যে এখান থেকে বের করেছিলাম, এইখানে থেকে আমরা বের করতে পারি যে শূন্যভাজক বিহীন রিং গুলো হচ্ছে 1 5 7 11। তো কি করে এটা বের করব, এটা বের করার উপায়টি হলো যে এখানে আমাদের মূল ভাজকটা ছিল 12, 12 দিয়ে ভাগ করলে এগুলো সব ছিল ভাগশেষ। এখন এই 12-র সাথে সহমৌলিক, সহমৌলিক মানে যার সাথে গসাগু 1, যেমন 12 এবং 1, এর ভিতর সাধারণ উৎপাদক 1 বা গসাগু 1, কিন্তু 2 না, কারণ হচ্ছে 12 এবং 2 এর গসাগু হচ্ছে 2, এটা হবে না। যার সাথে গসাগু 1, 3 ও না, 3 4 12, 12 যার গুণিতক না, সোজা কথাই হচ্ছে এটা। 4 ও না, বাট 5, 5 আর 12 এর গসাগু 1, 6 ও না, 6 দুগুণে 12, 7, সকল মৌলিক সংখ্যাগুলো তো যাবেই, সাথে 1 যাবে, কিন্তু 2 যাবে না, 2 জোড় মৌলিক, এটা যাবে না। 8 যাবে না, 9 যাবে না, 10 যাবে না, 11 যাবে, এগুলোকে সহমৌলিক বলা হয়।
সহমৌলিক মানে নিজেরা মৌলিক হতেও পারে নাও পারে, বাট এদের গসাগু এক হলে তাদেরকে সহমৌলিক বলে। সুতরাং এটা শূন্যভাজকবিহীন রিং বের করার সহজ উপায় হচ্ছে দেখতে হবে কোনটা কোনটা ওর সাথে ভাগশেষ হচ্ছে সরি যাদের গসাগু এক। সহমৌলিক, সহমৌলিক মানে গসাগু এক, গসাগু এক মানে এক ছাড়া সাধারণ উৎপাদক নেই। আরো সোজা করে বললে কাটাকাটি করা যায় না। তুমি এভাবে মনে রাখতে হবে, যে দুটোকে কাটাকাটি করা যায় না, 12 এবং যে সংখ্যার ভিতর কাটাকাটি করা যায় না সেটি। 12-র সাথে এক কাটাকাটি করার কিছু নেই, এক তো একই, 5ও নেই, 7ও নেই, 11ও নেই, কিন্তু বাকিগুলোকে কাটাকাটি করা যায় এবং শূন্য এর ভিতর আসবে না। এটা হচ্ছে তোমার শূন্যভাজকবিহীন রিং। সুতরাং এটি গেল, আশা করি ভালো করে দেখে নিবে। এরপরে চলে আসি আমরা ইন্টিগ্রাল ডোমেইন এবং ফিল্ড। এখানে ইন্টিগ্রাল ডোমেইন কি? ইন্টিগ্রাল ডোমেইন হচ্ছে একক উপাদান বিশিষ্ট, প্রথম কথা হচ্ছে একক উপাদান বিশিষ্ট বিনিময়ী রিং, এবং এটা যদি শূন্য ভাজকবিহীন হয়। তাহলে একটা রিং এর যদি তিনটা বৈশিষ্ট্য থাকে, একটা হচ্ছে একক উপাদান, একটা হচ্ছে বিনিময়ী মানে কমিউটেটিভ, এটা হচ্ছে আইডেন্টিটি এবং কমিউটেটিভ, এবং শূন্য ভাজকবিহীন রিং, রিং উইদাউট জিরো ডিভাইজার, উইদাউট জিরো ডিভাইজার। এই তিনটা বৈশিষ্ট্য যে রিং এর থাকবে সেই রিংকে আমরা বলবো ইন্টিগ্রাল ডোমেইন বা বিলোপন এলাকা। আশা করি তোমরা বুঝতে পারছো ইন্টিগ্রাল ডোমেইন বা বিলোপন এলাকা। যেমন এগুলো আমরা দেখেছি, এটা দেখেছি, এটা দেখিনি, এটা একই রকম, 12টা দেখেছি, বড়টি দেখেছি, এটাকে বলবো আমরা বিলোপন এলাকা। তাহলে আমার বিলোপন এলাকার যদি কাজ করতে বলে আমাকে, তাহলে আমাদের যেটি করতে হবে যে তিনটা রিং এর ভিতর তিনটা নতুন বৈশিষ্ট্য আমাদের নিয়ে আসতে হবে। একটা হচ্ছে গুণের অধীনে একক, গুণের অধীনে কমিউটেটিভ এবং উইদাউট জিরো ডিভাইজার। এই তিনটা আমাদের যুক্ত করলে তাহলে এটা ইন্টিগ্রাল ডোমেইন হবে। এবার ফিল্ড, ফিল্ডের জন্য একক উপাদান বিশিষ্ট বিনিময়ী, তার মানে এটা এবং এটাই মিল আছে, শুধুমাত্র এটা শূন্যভাজকবিহীন শর্ত ছিল, এখানে বলছে গুণাত্মক বিপরীত, ইনভার্স, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, গুণাত্মক বিপরীত যদি ওর ভিতর থাকে, তাহলে একটা রিং এর ভিতর নতুন তিনটা বৈশিষ্ট্য, একটা রিং এর ভিতর তিনটা নতুন বৈশিষ্ট্য, এক হচ্ছে একক উপাদান বা আইডেন্টিটি, আর একটা হচ্ছে কমিউটেটিভ রিং বিনিময়ী রিং, আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। এই তিনটা শর্ত যদি থাকে তখন সেটাকে ফিল্ড বলা হবে। তাহলে উদাহরণ যেমন হচ্ছে আমাদের এটা খেয়াল রাখতে হবে, এই যে ইনভার্স কিন্তু অশূন্য উপাদানের, এই কথাটা আমি বলিনি এর আগে, অশূন্য উপাদান, তার নন জিরো, জিরোর ইনভার্স তো হয় না, অসংজ্ঞায়িত তোমরা জানো। সুতরাং অশূন্য উপাদানের গুণাত্মক বিপরীত হতে হবে, তাহলে এটাকে ফিল্ড বলা হবে। যেমন আর সেট অফ রিয়েল নাম্বার, এটা হচ্ছে সেট অফ কোষে, এটা হচ্ছে তোমার মূলদ সংখ্যা রেশনাল নাম্বার, আর এটা কমপ্লেক্স নাম্বার, এটা সবাই ফিল্ড। এখন তোমাকে যদি বলে প্রশ্ন যে দেখাও যে আর একটা ফিল্ড, এটা ধরো 4 মার্কের প্রশ্ন বা বেশিও হতে পারে, 10 মার্কের প্রশ্ন যদি দেয়, তাহলে তোমাকে প্রথমে দেখাতে হবে এটা ওই যে সি এ আই আই সি, এই পাঁচটা দেখাতে হবে। তারপরে রিং হওয়ার জন্য আরো তিনটা, কি তিনটা? গুণের অ্যাসোসিয়েটিভ ল, তারপরে আছে তোমার দুটি বিনিময় বিধি, 5 আর 3 8টা গেল, এটা হলো রিং, রিং হলো। এখন যদি এটাকে ফিল্ড প্রমাণ করতে বলে, তাহলে তোমাকে এর সাথে আরো তিনটে জুড়ে দিতে হবে। একক উপাদান থাকে, তোমরা জানো বাস্তব সংখ্যায় একক উপাদান থাকে। একইভাবে তোমাদের যদি বলে যে এটা মূলদ সংখ্যা, তাও এটা হবে মূলদ সংখ্যা, জন্য হবে বিনিময়ী রিং হবে সেটা। আর হচ্ছে গুণাত্মক বিপরীত, প্রত্যেকটা উপাদানের এ হলে এ ইনভার্স ওখানে থাকবে, এটা। তাহলে আবারও বলি, ইন্টিগ্রাল ডোমেইন হলে তোমাকে একক উপাদান বিনিময়ী এই দুটো কমন, শুধুমাত্র পার্থক্য হচ্ছে শূন্যভাজকবিহীন এবং গুণাত্মক বিপরীত, এটা এই তৃতীয়টাই হচ্ছে পার্থক্য।
এই যে উইদাউট জিরো ডিভাইজার আর ইনভার্স। তাহলে ফিল্ড এবং ইন্টিগ্রাল ডোমেইনের পার্থক্য নিশ্চয়ই বুঝতে পেরেছো। এটা বিশেষ প্রকারের রিং, ইন্টিগ্রাল ডোমেইনে শূন্য ভাজকবিহীন হয় আর ফিল্ড গুলো হয় গুণাত্মক বিপরীত যুক্ত। এই হলো আমার ইন্টিগ্রাল ডোমেইন এবং ফিল্ডের সংজ্ঞা, খুব সহজেই। কিন্তু খেয়াল রাখতে হবে, ফিল্ডের সংজ্ঞা যদি 1 মার্কের বলে তাহলে আমি যেটা বলেছি এটা ঠিক আছে, যদি 4 বা ওরকম বেশি বলে তখন কিন্তু তোমার ওই শর্তগুলো সব দিয়ে আসতে হবে, যেগুলো আমি ধাপে ধাপে আগে বলে এসেছি। তাহলে ইন্টিগ্রাল ডোমেইন আর ফিল্ডের পার্থক্য কি? একটু আগে আমরা বললাম ইন্টিগ্রাল ডোমেইন শূন্য ভাজকবিহীন, ফিল্ড এটা গুণাত্মক বিপরীত, এই একটাই পার্থক্য আছে, বাকিগুলো ঠিক আছে। তাহলে এর সাহায্যে আমরা দেখলাম যে কিভাবে আমরা এগুলো কাজ করতে পারি। বিনিময়ী গ্রুপ কাকে বলে? 5টি শর্ত মেনে চললে বিনিময়ী গ্রুপ বলে। এটা হচ্ছে ক্লোজার প্রপার্টি, আবদ্ধ বিধি, অ্যাসোসিয়েটিভ ল, সংযোজন বিধি, আইডেন্টিটি, একক উপাদান, ইনভার্স, বিপরীত উপাদান, কমিউটেটিভ ল। এটা বিনিময়ী গ্রুপের শর্ত, গুণেও আছে যোগেও আছে। ভুলে গেলে আগের ভিডিও দেখো, এটা তো আগেই বলেছি। রিং এর জন্য আমার মোট 8টি শর্ত লাগে, গ্রুপের 5টি, আসলে এটি যোগের, হ্যাঁ এটা গ্রুপের যোগের 5টি, কায়িক গুণের সংযোগ, অ্যাসোসিয়েটিভ ল, 2টি বিতরণ বিধি, ডান এবং বাম বিতরণ বিধি মিলায়ে 8টা হলে রিং হবে। এতে অ্যাসোসিয়েটিভ ল, ডিতে ডিস্ট্রিবিউটিভ ল, এটা বলে দিলাম। ইন্টিগ্রাল ডোমেইন কি? ইন্টিগ্রাল ডোমেইন হবে এটা হবে গুণের একক থাকবে, শূন্য ভাজকবিহীন হবে। সেটা বিনিময়ী গ্রুপ তো আছেই, এর সাথে বিনিময়ীও আছে। বিনিময়ী যদিও কায়িকের ভিতর এই সিতে আছে বিনিময়ী, কিন্তু এটা বিনিময়ী কথাটা বলতে হবে। আর গুণের বিনিময়টাও হবে। আর একটা হলো ফিল্ড। ফিল্ডের জন্য শুধুমাত্র গুণের বিপরীত ইনভার্স লাগবে, শূন্য ভাজকটা লাগবে না। ইন্টিগ্রাল ডোমেইনের সাথে এর পার্থক্য হচ্ছে শূন্য ভাজকটা তুলে দিয়ে এখানে গুণের বিপরীত বলতে হবে এবং গুণের বিনিময়ী এই কথাটাও লাগবে। আচ্ছা, তাহলে এটা হলে আমাদের হয়ে যাবে ফিল্ড। তাহলে এর সাহায্যে আমরা দেখে নিলাম যে রিং এবং ফিল্ড এবং এর সাথে ইন্টিগ্রাল ডোমেইন রিলেটেড জিনিসগুলো কিভাবে আসে। সুতরাং এই ভিডিওটি তোমরা ভালো করে দেখবে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে, অন্য কোনো ভিডিও চাইলে মন্তব্যে লিখবে এবং বেল আইকনটি পাশে দিয়ে রেখো যেন পরবর্তীতে নোটিফিকেশন পাও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, শুভকামনা সবার জন্য।